শুরু করছি বাংলা বলছে। রাত পোহালে নবান্ন অভিযান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানের প্রাককালে জোড়া ভিডিও নিয়ে তোলপাড়। যে স্টিং অপারেশন, যার ফুটেজ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ষড়যন্ত্র হচ্ছে এই নবান্ন অভিযানে এমন কিছু হিংসাত্মক কার্যকলাপ করতে বা প্ররোচনা ছড়াতে যাতে বডি নিশ্চিত করা যায় এবং তা দিয়ে লাশের রাজনীতি করা যায়। এই স্টিং অপারেশনের ভিডিওতে, ভাইরাল ভিডিওতে যাদের দেখা গেছে কথোপকথনে, সেরকম দুজনকে ইতিমধ্যেই ঘাটাল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এরই মধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে আজ দুপুরে জানিয়ে দেওয়া হলো, এডিজি ল অ্যান্ড অর্ডার এবং এডিজি সাউথ বেঙ্গল তাঁরা জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই, কোনো আবেদন করা হয়নি পারমিশন চেয়ে, তাই আগামীকালের যে কর্মসূচি সেটা বেআইনি। এরপর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তাদের প্রেস কনফারেন্স এবং কিছুক্ষণ আগে আরও একবার পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের প্রেস কনফারেন্স, যেখানে এডিজি দক্ষিণবঙ্গ জানালেন যে তাদের দুপুরের প্রেস কনফারেন্সের পর তাদের কাছে ইন্টিমেশন দিয়ে একটা চিঠি পাঠানো হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, যা রিজেক্টেড হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ তারাও একটা আবেদন করেছিল, কিন্তু কাল যেহেতু ইউজিসি নেট আছে, এইসব কথা মাথায় রেখে সেটাকেও তারা অনুমোদন দেননি। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা অনড় এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে। তো এরই মধ্যে উঠে আসছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে পুলিশ অভিযোগ করছে যে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক তিনি নাকি শহর কলকাতার এক 5 তারা হোটেলে গিয়ে গোপন বৈঠক করেছেন এক রাজনৈতিক নেতার সঙ্গে। পুলিশ প্রশাসনের আধিকারিকরা প্রশ্ন তুলছেন যে কেন নবান্ন অভিযান কর্মসূচির ডাক দেওয়ার ঠিক আগের দিন এই মিটিং, সেটাকে আশ্চর্য সমাপতন হিসেবে আখ্যা দিচ্ছেন সুপ্রতিম সরকার। আর এরই মধ্যে আরও একটা ভিডিও আজ সামনে এসেছে, সেমিনার হলের ভিডিও। যেদিন এই ঘটনা ঘটেছে তার কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে সেমিনার হলে গিজগিজ করছে ভিড়, এবং কি আশ্চর্য, সেখানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক বহিরাগত। এ নিয়ে যখন তোলপাড়, তখন ডিসি সেন্ট্রাল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে সেমিনার হলের ভিডিও ঠিকই, কিন্তু প্লেস অফ অকারেন্সের নয়, কারণ প্লেস অফ অকারেন্স নাকি কর্ডন অফ করা ছিল 40 ফুট, তার বাইরে যারা অপেক্ষা করছিলেন তাদের ছবি। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, সিপিআইএমের পক্ষ থেকে অতনু চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে যোগ দেবেন, বিজেপির পক্ষ থেকে দেবাশিস ধর যিনি প্রাক্তন আইপিএসও। তাদের নিয়ে আলোচনায় আমরা যাব, তার আগে চোখ রাখবো প্রতিবেদনে। একটা দুটো লাশ না পড়লে রাজনীতির চান্স থাকবে না। আমার বিশ্বাস ওরা যতই সতর্ক থাকুক লাশ তো পড়বেই। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে হবে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। নবান্ন অভিযানের ঠিক আগে আরো একটা ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। আরজিকরের পড়ুয়া চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন, প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক। যে রাজনৈতিক কর্মসূচির নেপথ্যে দুই সংগঠন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু প্রশ্ন উঠছে, এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কারা? সোমবারের মধ্যে পদত্যাগ করুন, মঙ্গলবার গুলি চলবে, তার দায় শাসক দল তৃণমূলের অভিযোগ, ছাত্র সমাজের নেপথ্যে রয়েছে বিজেপি ও আরএসএস। আন্দোলনের নামে বাংলায় হিংসার ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। পুলিশ যদি প্রয়োজন হয়, পুলিশ যদি মনে করে ছাত্রদের উপর গুলি চালাবে, বা এই গুলি চালাবে বলে বিভিন্ন জায়গায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, এর কারণটা কি? যে ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের মনের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া।
এর আগে সন্দেশখালীর ঘটনায় কয়েকটি ভাইরাল ভিডিও সামনে আসে, যার পর আন্দোলনের মুখ অনেকটা পাল্টে যায়। এবার নবান্ন অভিযানের আগেও একই রকম দাবি শাসক দলের। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে এরপরে ফার্দার ইস্যুটা কি হবে? আপনার মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে। আমাদের মনে হয়েছে এই ভিডিও মড। ভিডিওয় যাদের দেখা যাচ্ছে এরা কারা, কি তাদের রাজনৈতিক পরিচয়? একজন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মাল, পরের ভিডিওয় লাল গেঞ্জি পরা ব্যক্তি সৌমেন চ্যাটার্জি, বিজেপির রাজ্য সমবায় সমিতির কো কনভেনার। আরেকজন খাড়ার পুরসভার বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়। তৃণমূল যখন নাশকতার গন্ধ পাচ্ছে, ঠিক একই রকমভাবে হিংসা মারদাঙ্গা ছড়ানোর কথা বলছে রাজ্য পুলিশও। ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। শুধু তাই নয়, ছাত্র সমাজের প্রতিনিধি দলের সঙ্গে কোনো এক নেতার 5 তারা হোটেলে গোপন মিটিংও হয়েছে। যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে, কত নম্বর রুম, কোথায় গিয়েছিলেন সব তথ্য আছে, কিন্তু সবটা প্রকাশ। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস এবং বিজেপির মুখপাত্র। আমি আলোচনায় আসার আগে দেখাবো যে কিছুক্ষণ আগে যে অভিযোগ করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, যে শহর কলকাতার একটি 5 তারা হোটেল, তিনি হোটেলটির নামও করেছেন হায়াত রিজেন্সি হোটেল, সেখানে নাকি সকাল 11:25 নাগাদ এই ছাত্র সমাজের একজন কনভেনার এবং সুপ্রতিম সরকারের কথা মতো যিনি আজকে প্রেস কনফারেন্সেও ছিলেন, তিনি প্রবেশ করেন। সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। সায়ন লাহিড়ী, যাকে আজকেও প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দেখা গেছে, সেই সায়ন লাহিড়ীকে ঢুকতে দেখা যাচ্ছে ওই 5 তারা হোটেলে। পুলিশের অভিযোগ যে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করতেই সায়ন লাহিড়ী তিনি হায়াত রিজেন্সি হোটেলে গিয়েছিলেন। সেই সম্পর্কে তারা এখনই তথ্য তারা ডিসক্লোজ করতে চান না, যদিও সিসিটিভি ফুটেজে যে ছবি সেটাতে দেখা যাচ্ছে যে সায়ন লাহিড়ী তাকে প্রবেশ করতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সরাসরি এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আরও এক সদস্য, যিনিও আজকের প্রেস কনফারেন্সে যাকে আমরা দেখেছি, শুভঙ্কর হালদার। শুভঙ্কর মৌপিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি কলকাতা টিভি স্টুডিও থেকে। আপনি শুনতে পাচ্ছেন? শুভঙ্কর সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন না, আমি শুভঙ্কর কাছে আবারও যাব। আমি দেবাশিসদার কাছে আসি। দেবাশিসদা, আজকে যদি আমরা দেখি যে আজকে দিন জুড়ে ভাইরাল ভিডিওর ঘনঘটা, যার মধ্যে আমরা জোড়া ভিডিও দেখেছি। তৃণমূল কংগ্রেস যে ভিডিও দেখে অভিযোগ করছে যে আগামীকাল এই নবান্ন অভিযান কর্মসূচিকে সামনে রেখে আসলে লাশের রাজনীতি করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, যেখানে সামনে পরে সুপ্রতিম সরকার বললেন যে তাদের কাছে খবর রয়েছে যে সামনে মহিলা এবং ছাত্রদের রেখে প্ররোচনা দেওয়া হতে পারে। দেখুন, দলের যে অবস্থান সেটা শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন রাজ্যের, তারা এটা স্পষ্ট করে দিয়েছেন যে ছাত্র সমাজ যাচ্ছে এই আন্দোলনে। সেক্ষেত্রে বিজেপি এই আন্দোলনটাকে মানে ওনারা ইনিশিয়েট করেছেন যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে, সেটা ঠিক নয়। এবং এই পুরোটা মানে ছাত্র সমাজ যেভাবে এই জিনিসটাকে ওনারা সামনে নিয়ে আসছেন, আমাদের সেক্ষেত্রে নৈতিক সমর্থন আছে, কিন্তু উই আর নট এ ডাইরেক্ট পার্ট অফ ইট। এবং যে ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এটুকুই আমরা বলতে পারি যে ভাইরাল ভিডিওতে জোড়া ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তারা বিজেপির পদাধিকারী। হ্যাঁ, সেটাই বলছি যে তারা যে ডিসকাশনগুলো করছেন সেখানে বিজেপি এইটা ইনিশিয়েট করবে বা এই ধরনের মানে এখানে বলা হচ্ছে যে এই ধরনের একটা পরিস্থিতি হলে কি কি হতে পারে সেটা তারা নিয়ে আলোচনা করছেন। আর এটা নিয়ে
শীর্ষ নেতৃত্ব আবার বলেছি অবস্থান একদম ক্যাটাগরিক্যালি ক্লিয়ার করে দিয়েছেন। দলের দুই শীর্ষ নেতৃত্ব প্লাস আজকে জেনারেল সেক্রেটারি উনিও ব্যাপারটা নিয়ে প্রেস কনফারেন্স করেছেন এবং আমি অ্যাজ এ দলের মুখপাত্র হিসেবে এটাই বলতে চাই যে আমরা নৈতিকভাবে ছাত্রদের দাবি দাওয়াকে সমর্থন করি, কিন্তু কোনো রকম লাশের রাজনীতি বা কোনো রকম এই ধরনের কোনো মানসিকতা যেন না হয়। আন্দোলন বরাবর আমরা চাইব শান্তিপূর্ণভাবে হবে এবং মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকবেই, এটা একটা গণতান্ত্রিক পরিবেশের বা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু তার সাথে যাতে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত না হয়, যেটা পুলিশ ভয় পাচ্ছেন তারা হয়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটুকুই বলতে চাই, আমরা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিকে ইনিশিয়েট করি না, পূর্বেও করিনি, আগামী দিনেও এই রাজ্যে করব না। আমি আসবো, আমি শুভঙ্করের কাছেও যাব, তার আগে আমি একটু মৃত্যুঞ্জয়ের কাছে আসি। মৃত্যুঞ্জয়, তোমাদের অভিযোগ যে আগামীকালের কর্মসূচিকে সামনে রেখে নাকি ষড়যন্ত্র করা হচ্ছে, কিসের ভিত্তিতে কথা বলছি? এই যে স্টিং অপারেশন, তার বৈধতা কিসের? আমরা এর আগে ইলেকশনের সময় দেখেছিলাম একটা সন্দেশখালীর পাল্টা স্টিং অপারেশন, যে স্টিং অপারেশন একটা ইউটিউব চ্যানেল সেটা ওপেন করে, আগের দিন ওপেন করে তার পরের দিন আজ পর্যন্ত জানা গেল না যে কারা সেটা আপলোড করেছিল। একটা রাজনৈতিক দলের যখন বিশ্বাসযোগ্যতা একদম শূন্যতে এসে ঠেকে, এবং শুধুমাত্র তাই নয়, জনগণের রায়তে যারা বারবার প্রত্যাখ্যান হয়, তাদের এরকম অরাজনৈতিক ছাত্র সমাজের নামে আন্দোলন করতে হয়। আন্দোলন করবে তার যদি পতাকার উপরে বিশ্বাস থাকে, ভারতীয় জনতা পার্টির পতাকার উপরে যদি বিশ্বাস থাকে, বা এবিভিপি যদি নিজেদের ক্ষমতার উপরে বিশ্বাস থাকতো, তাহলে নাম দিয়ে করতো। আমরা যে বলছি আমাদের অভিযোগ নয়, আমরা পরিষ্কার বলছি, বিপ্লব মাল চন্দ্রকোনা 2 বিজেপির মন্ডল সভাপতি, বাবলু গাঙ্গুলি খড়ার কাউন্সিলর, একমাত্র বিজেপির কাউন্সিলর ওখানে, তাকে পুলিশ আটক করেছে। সৌমেন চ্যাটার্জি বিজেপি করে, এরা তো সরাসরি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, সামনে এসে বলুক না যে না ভিডিওটা অসত্য, যেটা তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে। আমরা দেখছি লাশ চাই লাশ। বাংলাদেশের মতো যারা জনগণের রায়তে এই সরকারকে ফেলতে পারবে না, জনগণের রায়তে নির্বাচিত সরকারকে, তার জন্য জামাতের স্লোগানটা চুরি করে নিয়ে এই কাজ করছে। আচ্ছা, আমাদের অভিযোগ নয়, আমাদের অভিযোগ নয়, আমি 2-3টে নাম বলি। সাংবাদিক সম্মেলন করলো সায়ন লাহিড়ী, ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ কলকাতার প্যাডে তাকে ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার করা হচ্ছে, একাধিক বিজেপির মিটিংয়ে দেখা যাচ্ছে। সেই সায়ন লাহিড়ী আজকে প্রেস কনফারেন্সে বলছেন, এক সেকেন্ড, প্রেস কনফারেন্সে বলছেন যে তিনি আশুতোষ কলেজে যখন তিনি পাশ করেন 2015 সালে, তখন টিএমসিপির হয়ে যিনি দাঁড়িয়েছিলেন সিআরএ, তার তিনি প্রপোজার ছিলেন। আচ্ছা, সে কোন রাজনৈতিক দল করবে, চেঞ্জ করবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতার যুব মোর্চার প্যাডে তাকে ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার করা হচ্ছে। আমি একটা লাইন বলি, যে শুভঙ্কর হালদার তিনিও প্রেস কনফারেন্সে ছিলেন, বা যারা আন্দোলনের ডাক দিয়েছে তাদের মধ্যে একটি আন্দোলন করতে পারে, বিজেপি করতে পারে, পতাকার জন্যই আসতে পারে। একটা লাইন বলি, ও একটু ক্লিয়ার করে দিক। এই আমরা তো নারী নির্যাতন, শ্লীলতাহানি নিয়ে কথা হচ্ছে, ধর্ষণ, খুন, নিশ্চিতভাবে এই শুভঙ্কর হালদারের বিরুদ্ধে নবদ্বীপে শ্লীলতাহানির স্পেসিফিক কেস 2014-তে 354D এবং 506 নম্বর ধারায় রুজু হয়েছে। তারপরেও তার আন্দোলন করার অধিকার আছে, কিন্তু এগুলো যদি একটু মানুষের কাছে ক্লিয়ার করে দিলে ভালো হয়। আমি আসবো শুভঙ্করের কাছে। শুভঙ্কর, অনেকগুলো প্রশ্ন। শুভঙ্কর, প্রথমত প্রশ্ন উঠছে যে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কারা, আসলে কি অরাজনৈতিক বলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? নাম্বার 1 এই প্রশ্নটা তোলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জোড়া ভিডিও প্রকাশ করে আজকে দাবি করা হচ্ছে যে আসলে আগামীকাল এমন একটা পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলছে যাতে লাশের রাজনীতি করা যায়। এবং আপনার সম্পর্কে আমি যে মৃত্যুঞ্জয় এখানে বললো যে নির্দিষ্ট অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, যে আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে এমনকি শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। আপনার নৈতিক অধিকার রয়েছে কিনা? সরকার ভয় পেয়ে ভুলভাল বকছে। সরকার যা ভয় পেয়েছে আমরা প্রথম দিন থেকে বুঝতে পেরেছি। সুপ্রিম কোর্ট গেছে, তখন কিন্তু কোনো কার বিরুদ্ধে কি কেস, কোনো অভিযোগ কিন্তু তখন তোলা হয়নি। তো সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী চাইছেন এই আন্দোলনকে ভয় পেয়ে, তিনি প্রচন্ড ভয় পাচ্ছেন প্রথম দিন থেকে, ঠিক আছে? তো সেই ভুলভাল তিনি তো ভুলভাল বকেন, ক্যা ছি এসব তো বকেন। তো তার এইসব ভুলভাল মন্তব্য কথা আমি বলবো না। তবে যে কার নাম বললেন, ওই কার ফেসবুক পোস্ট, আমি তাকে না চিনি না জানি। আমি একটু আগে প্রেস কনফারেন্সে পরিষ্কারভাবে একদম বলে দিয়েছি যে ধারাগুলো উনি বলেছেন, সেই ধারা যদি ওখানে থেকে থাকে তাহলে আপনি
উনি যা যা পোস্ট করেছেন তার মধ্যে ওই ধারা নেই। এবং পশ্চিমবাংলায় আমরা প্রত্যেকে জানি, যারা যারা আমরা সরকারের বিরুদ্ধে লড়ছি তাদের প্রত্যেকের নামে একাধিক ভুলভাল কেস হয়েছে। আপনি এইসব ছেড়ে দিন। আপনার এই পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজে 60 বছরের একজন বয়স্ক লোক, তিনি তার বউ বাদেও তিনি একটি মেয়ের সাথে একটি সম্পর্কে ছিলেন এবং তিনি বর্তমানে শিক্ষার মধ্যে দিয়ে যা চুরি করেছেন বা সব দিক থেকে তিনি এখন যেখানে আছেন, আমি এইসব মুখ্যমন্ত্রী এইসব তার দলের থেকে আমি কোন রকম ক্যারেক্টার শুভঙ্কর, আমার আরেকটি প্রশ্ন, শুভঙ্কর আপনাদের প্রেস কনফারেন্সের পর আমরা দেখেছি যে আজ এডিজি ল অ্যান্ড অর্ডার এবং এডিজি সাউথ বেঙ্গল তারা আরও একবার প্রেস কনফারেন্স করেন এবং তারা বলেন যে তাদের দুপুরের প্রেস কনফারেন্সের পর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে একটা চিঠি তাদের দেওয়া হয়েছে, কিন্তু সেটা জাস্ট ইন্টিমেশন লেটার, সেখানে কোনো পারমিশন চেয়ে অর্থাৎ প্রথা মাফিক যে পারমিশন চেয়ে কোনো আবেদন জানানো হয়নি, যে কারণে সেটা রিজেক্টেড হয়েছে। আপনার প্রতিক্রিয়া? দেখুন একটা বিষয় বলি, সুপ্রিম কোর্ট প্রথম দিন বলে দিয়েছে এটা সামাজিক একদম আন্দোলন, ছাত্র যুব নাগরিক গণ অভ্যুত্থান। এই গণ আন্দোলনে কোন রকম পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। আর আজকে যখন আমরা ছিলাম প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে, এখানে এসবির লোকেরা ছিলেন, তারা প্রতি মুহূর্তে খবর রাখছেন, রাস্তা খুঁড়ে খুঁড়ে গার্ড ওয়াল বানাচ্ছেন, তারা সমস্ত কিছু জানেন। তাই এইসব হাস্যকর কথার আমি উত্তর দেব না। আমরা খুবই সাধারণ গণ অভ্যুত্থানই হয়, যে অভিযোগ পুলিশ করছে এবং যে ভিডিও ফুটেজ হায়াত রিজেন্সির, যেখানে যে গাড়িতে আপনিও সম্ভবত ছিলেন, সায়নকে দেখা যাচ্ছে হায়াত রিজেন্সিতে তিনি প্রবেশ করছেন, বাকিটা আমাদের জানা নেই। কিন্তু পুলিশ অভিযোগ করছে যে একজন রাজনৈতিক নেতার সঙ্গে কোট আনকোট গোপন বৈঠক করতে নাকি সায়ন লাহিড়ী গিয়েছিলেন। আমার এখানে প্রশ্ন যে যদি এটা মাস মুভমেন্টই হয়, যদি এটা একটা অরাজনৈতিক মুভমেন্টই হয়, তাহলে প্রথমত সত্যি কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আপনারা বৈঠক করেছেন কিনা? যদি করে থাকেন তাহলে গণ অভ্যুত্থানই যদি হয়, মাস মুভমেন্টই যদি হয়, তাহলে তার প্রয়োজন কেন হলো? যদি এই ধরনের কোনো তথ্য প্রমাণ বা কোনো ভিডিও ফুটেজ যে আমরা ওখানে গিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমরা দেখা করেছি, যদি এরকম কোনো তথ্য প্রমাণ বা ভিডিও পুলিশ প্রশাসন বা সরকার আনতে পারে, আমরা তখন এর উত্তর দেব। যদি আগে আনুক, আগে পরিষ্কারভাবে প্রকাশ্যে আনুক যে অভিযোগ তারা করছেন যে আমরা, আরে হ্যাঁ আমি বলছি আমরা শুধু ওইখানে যাইনি, আমরা শিয়ালদায় গেছিলাম, হাওড়া স্টেশনে গেছিলাম এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে পেজ, সেই পেজে আমরা গেছিলাম 27 তারিখ আমাদের কালকের, সেই আপনারা দেখে থাকবেন যে আমরা যে যদি ভিডিও বিষয় হচ্ছে আমরা সেই রকম খবর আমরা এখনো পাইনি বা আমি এখন কিছু দেখতে পাইনি। ঠিক আছে, আমাদের হাতে 27 তারিখের একটা ছিল, পোস্টার ছিল, আমরা প্রত্যেক জায়গায় গেছি, শুধু ওইখানেই নয়, শিয়ালদায় গেছি, প্রত্যেক জায়গায় গিয়ে আমরা একদম আমি যতদিন সাংবাদিকতা করছি আমার দেখা নেই যে কোনো 5 তারা হোটেল এবং সায়ন লাহিড়ীর হাতে অন্তত কিছু দেখা যাচ্ছে না সিসিটিভি ফুটেজে। এটা ঠিকই যে একটা কোনো কর্মসূচি থাকলে তার পোস্টার বা তার লিভ, আমার একটু বলতে দাও, তুমি আমার থেকে ছোট, আমি তোমার অনুমতি নিয়ে আমি তোমার তুমি বলছি, তুমি আমার থেকে অনেক ছোট, আমি তোমার থেকে বয়সে অনেকটাই বড়, আমি তোমার পারমিশন চেয়ে নিয়ে বলছি। ধরো যতদিন আমি সাংবাদিকতা করছি, ঠিকই পোস্টার ব্যানার লিফলেট ছড়ানো এগুলোর জন্য তুমি যেটা বলছো হাওড়া বা শিয়ালদায় যাওয়া, এগুলো খুব স্বাভাবিক, কিন্তু আমি কোনোদিন কোনো রাজনৈতিক কর্মসূচির পোস্টার কোনো 5 তারা বা 7 তারা হোটেলে দিতে যেতে দেখিনি। এটা কেন তোমাদের মাথায় এলো একটু বলবে? আর সায়ন লাহিড়ীর হাতে কিন্তু কোনো পোস্টার ছিল না। আমি কোনোদিনও এই সায়ন, আমি বলছি, আমি কারোর নাম বলে এখানে কথা বলছি না, আমিও কোনোদিনও দেখিনি যে এরকম একটি ছাত্র আন্দোলনকে ঘিরে শাসক এত ভয় পেয়েছে। আমি প্রথম দেখছি রাস্তা ভেঙে গার্ডওয়াল বানাচ্ছে, পুলিশ কনফারেন্স করছে 3-4 বার করে, প্রেসকে বাইট দিচ্ছে। আমি এরকম শাসকের ভয় এই প্রথম দেখছি, বিশ্বাস করুন আপনি। আর আমি প্রকাশ্যে বলছি, তো আমি তো অন ক্যামেরায় বলছি,
আমি অন ক্যামেরায় বলছি আমাদের হাতে লিফলেট ছিল, পোস্টার ছিল, এবং ওখানে কি লেখা ছিল সেটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পেজে আছে, এবং যে যার নাম আপনি বলছেন তার হাতেও ছিল। আমরা বাইরে বেরিয়ে সেই ছবি আমাদের ফোনে আছে, আমরা চাইলে তাহলে কি আরো অন্য হায়াত রিজেন্সি ছাড়া অন্য যে সমস্ত পাঁচতারা হোটেল রয়েছে, ধরা যাক পলিটিক্যাল ব্যক্তিত্বের পার্ক, আইটিসি সোনার, আইটিসি রয়্যাল বেঙ্গল, জেডব্লিউ ম্যারিয়ট, আজকে আমরা তোমরা গিয়েছিলে না শুধু হায়াতে গেছিলে? দেখুন, আজকে আমরা এসেছিলাম যে গ্র্যান্ড হোটেল আছে, গ্র্যান্ডের আমরা সামনে এসেছিলাম, গ্র্যান্ডের সামনে। আমরা খুবই মধ্যবিত্ত ঘরের ছেলে, এত পয়সা নেই আমাদের কাছে যে আমরা গাড়ি ভাড়া করে সব জায়গায়। আমরা সামনে সামনে আমাদের যাওয়ার উদ্দেশ্য একটাই, সারা ভারতবর্ষ যখন এই আন্দোলনে পথে নেমেছে, শুধু পশ্চিমবাংলা নয় সারা বিশ্ব দেখে যাওয়ার পথে নেমেছে। শুভঙ্কর, আমাকে একটু বোঝাও, আমি বুঝতে চাইছি তোমার কাছে। প্রথমত গ্র্যান্ড হোটেল এমন একটা জায়গা যেটা হার্ট অফ দ্য সিটি, যেখানে বহু পথ চলতি মানুষ থাকেন, অর্থাৎ গ্র্যান্ড হোটেলের সামনে তুমি যদি কিছু দেখানোর চেষ্টা করো তাহলে সেটা প্রচুর সাধারণ মানুষ দেখবেন, এমন না যে শুধুমাত্র আবাসিকরা দেখবেন। কিন্তু হায়াত রিজেন্সি যেখানে আমি যদি ভূগোলে আমি খুবই কাঁচা, তবু এটুকু বলতে পারবো যে হায়াত রিজেন্সি, তার পাশেই হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, তার ঠিক পেছনে হচ্ছে সল্টলেক অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন। সেখানে সকাল 11:25 যখন তোমরা গিয়েছিলে সেখানে প্রচুর লোক সমাগম হওয়ার কোনো কথা ছিল না বলেই অন্তত ধরে নেওয়া যায়। তার উল্টো দিকে কিছু আবাসন রয়েছে, তার পাশে আমি যদি খুব ভুল না করি একটি ওয়ার্কিং গার্লস হস্টেল রয়েছে, এবং কিছু আইএএস আইপিএস দের, সিনিয়র আইএএস আইপিএস দের থাকার একটা আবাসন রয়েছে। তো ওখানে ঠিক তোমাদের মানে যে কোনো কিছুতে একটা অডিয়েন্স থাকবে। আমি যে একটা জিনিস যখন প্রচার করতে যাবো আমার একটা অডিয়েন্সের কাছে, তোমাদের অডিয়েন্স কারা ছিলেন? যারা হায়াত রিজেন্সিতে থাকছেন তারা, নাকি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনের যে হাফ স্ট্যাচু আছে সেই স্ট্যাচু, নাকি আবাসিকরা তাদের বাড়ি বাড়ি গেছো? আমরা তো শায়ন লাহিড়ীকে ঢুকতে ওই হায়াত রিজেন্সির মধ্যে সে খুব বেশি হলে আপনি যদি সবটা যদি দেখে থাকেন আপনি দেখবেন সে ম্যাক্সিমাম হচ্ছে 30 সেকেন্ডের জন্য গিয়েছিলেন তার ব্যক্তিগত কাজে। তার আমি জানি না তার কি কাজ ছিল, ব্যক্তিগত কাজ। আমরা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম এবং ওখানে হার্ডলি আমরা ওখানে 5 মিনিট ছিলাম। এটাও কিন্তু বড় ব্যাপার, কারণ আমরা সাধারণভাবে যদি ধরেও নিই যে কেউ, আমরা সবাই কাজের প্রয়োজনে বাইরে যাই, রেস্টরুম ব্যবহার করতে অনেক সময় যেতে হয়, রেস্টরুম ব্যবহারও কেউ 30 সেকেন্ডে করে আসতে পারেন না। কি ধরনের ব্যক্তিগত কাজ থাকতে পারে সে বলবেন, সে জানেন, আমি এই বিষয়ে জানি না। সেটা যে ভেতরে গেছিলেন সে বলবেন এবং সে পরিষ্কারভাবেই বলবেন। কিন্তু আমি যেটা বাইরে যেটা ছিলাম, যেখানে আমি ছিলাম, আমি পরিষ্কারভাবে বুক ঠুকে বলছি, আমরা একমাত্র 27 তারিখের বিষয়ে আমরা সেই পোস্টার নিয়ে গিয়েছিলাম, যেন মানুষ দেখে যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ সারা বিশ্ব দেখুক, সারা দেশ দেখুক যে অন্তত ছাত্র সমাজের সিদ্ধারা আছে, তারা পথে নেমে আন্দোলন করতে পারছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আমি আসবো এই প্রসঙ্গে, আমার সঙ্গে প্লিজ থাকো শুভঙ্কর। আমার ভালো লাগছে তোমার সাথে কথা বলতে। একটা ছোট্ট বিরতি নেবো, ছোট্ট একটা বিরতির পর আমি ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। এই যে শুভঙ্কর হালদার আছেন, এই শায়ন লাহিড়ী আছেন, এরা নিজেদের প্রকৃত রাজনৈতিক পরিচয় আড়াল করে কি করতে চাইছেন? যেখানে প্রকৃত রাজনৈতিক পরিচয় আড়াল করে করা হচ্ছে, স্বাভাবিকভাবেই সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা কোনো জায়গা রয়েছে। আমরা দুদিন আগে লালবাজার অভিযান করেছি, এসএফআই, ডিওয়াইএফআই, এআইএলইউ সবার নিজস্ব ব্যানারে মিছিল হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এইখানে দাঁড়িয়ে কিছু লোককে কেন নিজের সঠিক রাজনৈতিক আইডেন্টিটি গোপন করতে হচ্ছে? কেন এই শুভঙ্কর বাবুরা যতই বলুন উনি বুক ঠুকে বাইরে দাঁড়িয়েছিলেন, শায়ন লাহিড়ীর ভিতরে কার কাছে মাথা ঠুকতে গেছিল? কোন জিনিসটাকে গোপন করা হচ্ছে আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে? দেবাশিস দা, যে এক রাজনৈতিক নেতার কথা বলা হয়েছে, কোন রাজনৈতিক দলের নেতা সেই সম্পর্কে পুলিশ কিছু মন্তব্য করেনি, এমনকি পুলিশ শায়ন লাহিড়ীর নামও করেনি। বলেছে যে এই কনভেনারদের মধ্যে অন্যতম যারা প্রেস কনফারেন্সে ছিলেন, তারপর এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। যেটা কি মনে হয় অনেকেরই সংশয়ের তীর আপনাদের দিকে, কেন এরকমটা হচ্ছে? কেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজকে কোথাও একটা ট্যাগ করা হচ্ছে বিজেপির সঙ্গে? দেখুন, কোনো শিক্ষিত মানে সমাজে খুব কম লোকই আছে পলিটিক্যাল, মানে এটা প্রায় হয় না। আমাদের প্রত্যেকেরই এক এক কারো না কারো কোনো না কোনো পলিটিক্যাল মত আছে, আমরা কেউই এর বাইরে নই। 2 নম্বর কথা হচ্ছে যে এই কথাটি যে বলা হচ্ছে, আমি আবারও বলছি, আমাদের দলের স্টান্স খুব ক্লিয়ার, যেটা ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয়েছে। ওনারা আন্দোলনকে মানে ছাত্র সমাজ ডেকেছে, আমরা নৈতিকভাবে সমর্থন করছি। তার কারণও আমরা এলাবোরেটলি বলেছি, আর এই নিয়ে যতটা বিতর্ক হয়েছে নতুন করে আমার মনে হয় বলার কোনো জায়গা নেই।
একটা কথাই আমরা বলতে চাই যে এই যে ব্যাপারটি নিয়ে মানে কোন পলিটিক্যাল, দেখুন ছাত্র সমাজ কারো কাছে যদি সত্যি গিয়ে থাকে, আমি জানি না কার কাছে গেছিল, আর যদি গিয়েও থাকে যে কোনো গণতন্ত্রে যে কারোর কাছে তারা সাহায্য মানে যেটা আপনার রাজনৈতিকভাবে শুধু নয়, মানে নৈতিক সমর্থন চাওয়ার জন্য যেতেই পারে। সেটা তো ভাবের ঘরে চুরির দরকার কি? প্রশ্নটা তো এটাই উঠছে যে যদি সেটাই বলছি, যে ইস্যুটা যে ইস্যুটা সেই ইস্যুটা অর্থাৎ আরজিকর কাণ্ডে আমরা তো 14ই আগস্ট রাতের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেছি, যেখানে আমরা আমি নিজে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে সেই প্রতিবাদে আমি শামিল হয়েছিলাম একজন ইন্ডিভিজুয়াল হিসেবে। অবশ্যই সেখানে তো পতাকার রং, দলের রং, ইডিওলজি কিছু ম্যাটার করে। আসলে দেখুন, আমাদের তো প্রথম কথা সর্বভারতীয় যে পার্টি তাদের ক্ষেত্রে একটা দলগত অবস্থান থাকে, কেউ দলগত অবস্থানের বাইরে গিয়ে কিছু কাজ করতে পারে না। আর এখানে যে আপনি বলছেন যে মানে স্বতঃস্ফূর্ততা, এটা ছাত্রদের স্বতঃস্ফূর্ততার পিছনে আমাদের নৈতিক সমর্থন, এর বাইরে আমাদের এটুকু কিছু বলার নেই। তার কারণ হচ্ছে আমরা আগেও বলেছি নৈতিক সমর্থন দিচ্ছি, এখনও দিচ্ছি এবং ভবিষ্যতেও আমরা ছাত্রদের পাশে থাকব। কিন্তু কোন ছাত্র কোন পলিটিক্যাল ব্যানারের সাথে উনি লিঙ্কড রয়েছেন, সেক্ষেত্রে দেখুন মত মানুষের প্রত্যেক দিন পরিবর্তনশীল, এবং এটাও মানে আজ থেকে আপনি কিছু বছর পিছিয়ে গেল যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আজকে 39% ভোটে দাঁড়িয়ে আছি। এটা হয়তো ভবিষ্যতে আরো ভ্যারি করে, প্রতিদিনই ভ্যারি করে। তো সেক্ষেত্রে ভোট বাড়ানোর জন্য এটা করছেন, এটা আপনাদের ধর্ষক ধরা পড়লো কি পড়লো না সেটা বড় ব্যাপার না, মোটামুটি আপনারা ভোট বাড়ানোর জন্য যাচ্ছেন। তার মানে যে মানুষগুলো বাংলার বুকে আবেগ মথিত হয়ে একটি মেয়ের রক্তক্ষরণ হচ্ছে, সে মারা গেছে, সে ধর্ষণ হয়েছেন, খুন হয়েছেন, তার জন্য তাদের আপনাদের ভাবাবেগ নেই। আপনাদের ভাবাবেগটা অন্য জায়গায় ভোট পার্সেন্টেজ বাড়ানো, এইটা তো। তাহলে আপনি বলুন, আমি একটা কথা বলি, আপনারা যাবেন কি জন্য মর্মান্বিত? ধর্ষককে খুঁজে বার করা, একটু বলে নেন, আলোচনার মধ্যেই গেট ইউর টাইম প্লিজ। আমাকে আমার সময় ইনভেস্ট করবেন না, আমি বলে নেই, তারপরে বলবেন আপনি। ধর্ষককে যাতে খুঁজে আমার কথা হলো যে আপনি যদি ধর্ষককে সাজা দেওয়ার জন্য, ধর্ষককে খোঁজার জন্য চাপ দিতে চান মুখ্যমন্ত্রীকে, তাহলে আপনাকে বলতে হবে যে 11 জনকে আমাদের বিলকিস বানুকে পরিবারের 7 জনকে হত্যা করে এবং তাকে দর্শন করার জন্য মানে জেল খেটে সারা জীবনের সাজা হয়েছিল, তাদের কেন বের করে আপনি মারা পড়ালেন? তার মানে ধর্ষকদের পক্ষে আপনি দাঁড়িয়েছেন। তার মানে এইখানে বলে রাখি, আরজিকর কাণ্ড নিয়ে না আমরা যেখানে পৌঁছেছি হোয়াট অ্যাবাউটারি করা যাবে না। না, আমি একটা কথা বলছি, আমি একটা কথা বলছি, ঘটনা ডেফিনেটলি বিজেপিকে এই প্রশ্নগুলো ফেস করতে হবে। আর আরজিকর কাণ্ডের প্রসঙ্গ উঠলেই সঙ্গে সঙ্গে কেন বিলকিস বানুতে এই করেছিলেন অতএব বলার অধিকার নেই, এটা বলা যাবে না। দলের এই হোয়াট অ্যাবাউটারি হলে কোনদিন আমরা কোন জায়গায় পৌঁছতে পারবো না। আমি আসবো আপনার কাছে, আমি বছর আগে যদি নেহরুকে টানতে পারে কোন দল, সেটা সংগত নয়, সেটা সংগত না হলে তাহলে সেটা কথা উঠবে না যে মানুষটা ধর্ষককে ছাড়ছে, সে এখানে ধর্ষককে মানে শাস্তি চাচ্ছে। আমি একটু দেখাবো যে প্রসঙ্গ আসেনি, আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নিয়ে এত শোরগোল চলছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নিয়ে আমাদের প্রতিবেদন। আরজিকর আবহে শিরোনামে নবান্ন অভিযান, শিরোনামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এর আগে রাজ্যের কোনো ছাত্র আন্দোলনে এই সংগঠনের নাম শোনা যায়নি। কলকাতা পুলিশের কাছে সেরকম কোনো তথ্য নেই। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাত্র সমাজের উপস্থিতি প্রথমবার নজরে পড়ে। মঙ্গলবার 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই সংগঠনের নেতৃত্বে কে বা কারা? প্রশ্ন শাসক তৃণমূলের। এই বিতর্কের মধ্যেই প্রকাশ্যে আসেন সংগঠনের 3 প্রতিনিধি, প্রবীর দাস, শুভঙ্কর হালদার এবং সায়ন লাহিড়ী। এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি ডাক, এর সাথে কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক নেতৃত্বর কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্ক নেই। তৃণমূলের আইটি সেল দাবি করে সায়ন লাহিড়ী সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত। তিনি যাদবপুর শ্রী কলোনির বাসিন্দা। বামেরা প্রথম থেকেই এই ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান থেকে নিজেদের সরিয়ে রেখেছে।
যার নবান্ন করার ইচ্ছা সে যেতেই পারেন, কোনো আমাদের অসুবিধা নেই। তবে এটা আমরা পরিষ্কার বুঝি, যারা উনাও কাঠুয়ার রেপিসদের সাহায্য করেন, সমর্থন করেন, তারা আরজি করার জন্য কোনোদিনও ন্যায় চাইতে পারেন না, বিচার চাইতে পারেন না। পুলিশের দাবি, সোমবার পর্যন্ত ছাত্র সমাজের পক্ষ থেকে কোনো প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। হাওড়া পুলিশ ছাত্রদের সঙ্গে বারবার যোগাযোগ করে, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। অবৈধ একটা জমায়েত অবৈধ মিছিল থেকে যদি সংরক্ষিত এলাকার কাছাকাছি এসে অশান্তি বাঁধানোর চেষ্টা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা পরিস্থিতি বিচার করে পুলিশ নিশ্চয়ই নেবে। এই আন্দোলন বিজেপির আন্দোলন নয়, ছাত্র সমাজের আন্দোলন। বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে, শুধু এই আন্দোলন না, এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি। প্রয়োজনীয় অনুমতি না থাকার কারণে এবং গোয়েন্দা সূত্রের ওপর নির্ভর করে মঙ্গলবারের অভিযানকে বেআইনি এবং অবৈধ বলে ঘোষণা করে রাজ্য পুলিশ। কলকাতা টিভি। আমি আবারও শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, কালকে যে দাবি, যে তোমরা যে দাবি করছো, যে দফা, তোমাদের স্লোগান দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ, কেন এই দাবি নিয়ে কালকে নবান্ন অভিযানের কর্মসূচি তোমাদের কেন? কি তোমাদের এক্সপেকটেশন? তোমরা কি সাম্প্রতিক বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কোনো রকমভাবে এটা করার কোনো পরিকল্পনা, তাতে কোনো ছায়া ফেলেছে? শুভঙ্কর সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন, আমি শুভঙ্করের কাছে যাব। তার আগে একটু আপনাদের দেখাবো যে এরই মধ্যে নবান্ন অভিযানের আগের দিন আরজি করের সেমিনার হলের ভাইরাল ভিডিও সামনে চলে এলো, যেখানে দেখা যাচ্ছে যে গিজ গিজ করছে ভিড়। সেই ভিডিও দেখাবো আপনাদের, যেখানে গিজ গিজ করছে ভিড়। সেমিনার হলের যে ভাইরাল ভিডিও, সেটা আমি দেখাতে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনার অব্যবহিত পরে সেমিনার হলে গিজগিজ করছে ভিড়, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে সেখানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অন্তত 3 জন, যাদের মধ্যে একজন লয়ার, একজন ফরেন্সিক এক্সপার্ট এবং একজন যিনি সহযোগী সন্দীপ ঘোষের, এই 3 জনকে দেখা যাচ্ছে। এরপরে প্রশ্ন উঠতে শুরু করে যে সেমিনার হল প্লেস অফ অকারেন্স, সেখানে এরকম গিজগিজে ভিড় কি করে হলো, যেখানে নির্যাতিতার পরিবার অভিযোগ করেছেন যে তাদের বাইরে বসিয়ে রাখা হয়েছিল 3 ঘন্টা। এরপর ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি, তিনি দাবি করেন যে প্লেস অফ অকারেন্স 40 ফুট জায়গা কর্ডন অফ করা ছিল, এটা তার বাইরের ছবি। দেখুন, এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে, এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। মৃত্যুঞ্জয়, ডিসি সেন্ট্রাল বলছেন যে ওই 40 ফুটের মধ্যে কেউ প্রবেশ করেনি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আমি ধরে নিলাম সেটা, কারণ সেমিনার হলের যে স্ট্রাকচারটা সেটা যদি আমরা দেখি একটু অন্যরকম। যদি তার বাইরেও থাকে গিজগিজে ভিড়, এখানে বহিরাগতরা কি করছিলেন? সন্দীপ ঘোষের আইনজীবী, পুলিশের কাছে খবর গেছে 10টা 10-এ। কেন যাদের ওখানে থাকার কথা নয় তারা ওখানে? প্রথম কথা হলো, এই ভিডিওটার মাধ্যমে, ভিডিওটা দেখলে একজন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগবে যে প্লেস অফ অকারেন্স যেটা, সেটা ইনট্যাক্ট আছে কিনা, তাই তো? মানে এভিডেন্স কোনো ট্যাম্পারিং করা আছে কিনা। যদি আমি সাধারণভাবে দেখি, আজকে যদি এই মানে ডিসি সেন্ট্রালের যদি সাংবাদিক সম্মেলন ক্লিয়ারেন্স, মানে আমি যদি না শুনতাম, তাহলে আমার মনেও একজন সাধারণ মানুষ হিসাবে যে জাস্টিস চাইছি, যে নির্যাতিতার বিচার, ধর্ষকের ফাঁসি, তারার মনেও প্রশ্ন জাগবে। একদম স্বাভাবিক তুমি যে প্রশ্নটা করছো, বা দর্শকের যা লাগছে যে হ্যাঁ, যে প্লেস অফ অকারেন্স ট্যাম্পার করা হয়েছে কিনা। কিন্তু যখন প্লেস অফ অকারেন্স ট্যাম্পার হয়নি,
ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এবং বলে দিচ্ছে কতটা কর্ডন অফ হয়েছে। এরপরেও যদি কারো প্রশ্ন থাকে, এখন তদন্ত করছে সিবিআই, যদি ট্যাম্পার করে থাকে, এই যে তুমি বলছো বাইরে থেকে কেন, আমি বলছি বাইরে থেকে গেছে, তাহলে সিবিআই কেন সামনে আসছে না? কারা করেছে, কে করেছে, অ্যারেস্ট করুন। আসবো দেবাশিস দা, দেবাশিস দা ডিসি সেন্ট্রালের যে বক্তব্য আমি সেটাই বলছি। আমি একটা কথাই বলতে চাই যে এই পুরো ঘটনার পরম্পরা যেটা ঘটেছে, এই হয়তো রাজ্য সরকারের দিকে সেই আঙুলটাই আসতো না, যেভাবে তদন্ত এগিয়েছে এবং সঙ্গে আমাদের যে আমাদের অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষের যে রোল, হ্যাঁ ইয়েস, প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন যে এই ঘটনাকে কিন্তু হয়তো রাজ্য সরকারকে এমনভাবে তারা ফিডব্যাক দিয়েছে, এই তার জন্যই আজকে এই সমস্ত কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং রাজ্য সরকারও এই কারণে বিপদে পড়েছে সুপ্রিম কোর্টে গিয়ে। এটা আমাদের বক্তব্য নয়, সুপ্রিম কোর্ট যখন প্রত্যেকটি ব্যাপার নিয়ে, প্রত্যেকটি ইস্যু নিয়ে এখানে আলোচনা যখন হয়েছে এবং প্রত্যেকটাতে কি কি ডিসক্রিপেন্সি হয়েছে এবং কেন ইভেন কি আমাদের এফআইআর লজিং এ এত দেরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেটা মানে একদম ক্লিয়ার করতে, আমি একটা লাইন বলি, সেটা কপিল সিব্বল পরে পুরো ক্লিয়ার করে দিয়েছে এবং বিচারপতি মনোজ মিশ্র সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেখানে কোনো এমন কোনো অফিসার ছিল না, এমন কোনো অফিসার ছিল না যিনি গিয়ে ওটাকে সঠিকভাবে ওটাকে এক্সপ্লেন করতে পেরেছেন। সেই জন্য পরের দিন 5 তারিখে বলেছেন একজন দায়িত্বশীল অফিসারকে ডেকে নিয়ে আসতে, তো যাতে উনি সেটাকে ঠিকমতো এক্সপ্লেন করতে পারেন। আমাদের একটাই বক্তব্য এখানে রয়েছে যে যেখানে ডিসি সেন্ট্রাল বলছেন ঠিক আছে, নিশ্চয়ই বলছেন যে পুরো ভিডিওগ্রাফি আছে, সিবিআই সেটা অবশ্যই অ্যানালিসিস করে দেখবে যারা, এবং দরকারে কোর্টও, যেহেতু কোর্ট মনিটর এই পুরো ব্যাপারটা এখনো চলছে, কোর্টও সেটা দেখবে নিশ্চয়ই। সেই সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সেটা মানে সুপ্রিম কোর্টের উপরে তো আমাদের কিছু বলার থাকবে না, সুপ্রিম কোর্ট পুরো জিনিসটাকে বিবেচনা করেই দেবেন। কিন্তু আবার বলছি, এই তদন্তে প্রথম থেকে মানে যে হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশের যে রোল, সেটা যদি অনেক মানে যথাযথ থাকতো তাহলে আজকে এই জায়গাটাই আসতো না। এবং যে কোনো সমাজে একটা কথাই বলতে পারি যে অপরাধ অবশ্যই, এমন কোনো সমাজ নেই যেটা অপরাধ মুক্ত সমাজ। অপরাধ হলে যাতে আমরা স্টেপ বাই স্টেপ যে কোনো অপরাধীরা কোনোভাবে যাতে ছাড়া না পায় এবং কোনোভাবে যাতে আমরা সেই ব্যাপারটাকে প্রতিরোধ করতে পারি এবং সঠিক তদন্ত করে সঠিক লোককে সেটা সেই জায়গায় যেতে পারি, সেটাই আমাদের বক্তব্য। আগেও ছিল, এখনো আছে। সিবিআই এই লক্ষ্যে এগোবে। ট্যাম্পারিং অফ এভিডেন্স বা ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এই কেসের মেন এবং মুখ্য বিষয়, সঙ্গে হচ্ছে যে মোটিভ অফ ক্রাইম। আমি শুভঙ্করের কাছে আসি। শুভঙ্কর, যেটা আমি আগেও বলছিলাম, তুমি আমার থেকে বয়সে ছোট, তোমার অনুমতি নিয়ে আমি একটু তোমার একটা ব্যক্তিগত প্রশ্নই করছি, যেটা নিয়ে ইতিমধ্যে তুমি তোমার উত্তর দিয়েছো যে এরকম এই ধরনের অভিযোগ যারাই হচ্ছে সরকার বিরোধিতা করে তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ, নানা রকমের মামলা রুজু করে দেওয়া হয়, যেটা আমি তোমার সঙ্গে ডিফার করছি না, অনেক ক্ষেত্রে প্রশ্নের অবকাশ রয়েছে। আমি যদি খুব ভুল না করি শুভঙ্কর, আমি আবার বলছি একদম ব্যক্তিগত প্রশ্ন করছি, কাজে তোমার কাছ থেকে আমি অনুমতি নিয়ে করছি, তোমার বিরুদ্ধে যে অভিযোগটা, সেই অভিযোগটা আমি যদি খুব ভুল না করি 2014 সালে ঠিক কোন সরকার বিরোধিতা করার জন্য তোমার কথা মতো প্রতিহিংসাবশত তোমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ দায়ের করা হয়েছিল? 2014 কি করতে তুমি? কোন 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 আন্দোলন করানোর জন্য? আমার যে ফোন রয়েছে, ফোনের মধ্যে কিছু কিছু নিউজ পেপার লিঙ্ক ছবি আছে, যদি দিদি আপনি বলেন তাহলে আমি সেটা সামনে আনতে চাই। বলো না, তুমি বলো না আমাকে, আমি শুনছি। না না, আপনি বলছিলেন যে কোন আন্দোলন করার জন্য কেসগুলো দেওয়া হয়েছে, এই তো? হ্যাঁ, 2014 আগেও তুমি অ্যাক্টিভলি সরকার বিরোধিতা করতে। সেটার জন্য আপনাকে একটা জিনিস, আমি আমার ফোনে একটা জিনিস আছে, আমি একটু দেখলে বুঝতে পারবেন কোন আন্দোলন করার জন্য এই পরপর এই কেসগুলো আমার নামে করা হয়েছে। আপনি একটু ওয়েট করুন, আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, আমার ফোনের মধ্যেই আছে। ওকে, প্লিজ প্লিজ টেক ইউর টাইম। 1 মিনিট। তুমি ছাত্র রাজনীতি করতে? এই ধরনের শুধু যে কেস তা নয়, এই ধরনের আমাকে মারা হয়েছিল, এই সরকারেরই গুন্ডা বাহিনী, এই টিএমসির গুন্ডা বাহিনী এইভাবেই আমাকে মারধর করেছিল।
সেই কারণের জন্য আজকে আমাকে এই কেসগুলো দেওয়া হয়েছে পরপর। শুধু যে কেস দিয়ে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তা নয়, একাধিকভাবে আমাকে আঘাত করা। বুঝেছি, আমি সেটা তোমার কথা সম্পূর্ণ বিশ্বাস করছি, তুমি ছবি দেখাচ্ছ সম্পূর্ণ বিশ্বাস করছি শুভঙ্কর। আমার এখানে জিজ্ঞাসা যে তোমার এই সরকার বিরোধিতা তার ফর্মটা কি ছিল? তুমি কি ছাত্র রাজনীতি করতে বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তুমি যুক্ত ছিলে? যে না না, কোনো রাজনৈতিক সংগঠন নয়, হয়েছে এবিভিপির যে বিষয়ে যে পোস্ট আমার নামে হয়েছে বিভিন্ন তরফ থেকে, সেটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, ঠিক আছে? আমি সেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম সেই সময়, সেই যুক্ত থাকাকালীন এবিপি প্রাক্তন কার্যকর্তা ছিলাম। বর্তমানে আমি কোনো সংগঠনের সাথে যুক্ত নই, আমি একদম অন ক্যামেরায় বলছি। আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে ধরো একদম একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তো সরকার বিরোধিতা করার খুব বেশি স্কোপ থাকে না সোশ্যাল মিডিয়া পোস্ট বা এরকম কিছু ছাড়া। তাই আমি জানতে চাইছিলাম যে তুমি কোন রাজনৈতিক সংগঠন বা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে তুমি যুক্ত ছিলে কিনা। তোমার উত্তরটা আমি পেয়ে গেছি, তুমি এবিভিপির সঙ্গে যুক্ত ছিলে, তাই তো? যেহেতু সেটা কোনো রাজনৈতিক দলের সংগঠন নয় তাই আমি যুক্ত হয়েছিলাম। যেহেতু এই সংগঠনটি কোনো রাজনৈতিক দলের লেজুর সংগঠন নয়, তাই আমি রাজনীতির বাইরে থেকে, আমি রাজনীতি করতে চাইলে করতে পারতাম, কিন্তু আমি রাজনীতির বাইরে থেকে এই সংগঠনটি করেছিলাম যেন ছাত্রদের জন্য আমি কিছু করতে পারি। এই কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়, এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি ছাত্র সংগঠন। তুমি এখনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে মতাদর্শ সেটাতে এখনো তুমি ইনফ্লুয়েন্স? স্বয়ংসেবক তুমি স্বয়ংসেবক। আচ্ছা শুভঙ্কর, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, কালকে তোমাদের একটা বড় কর্মসূচি রয়েছে, আমাকে একটা কথা বলো যে কালকে যে দাবি পুলিশ করছে যে এই জমায়েতটাই বেআইনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এখনো অনড় থাকছো তোমাদের কর্মসূচিতে, এবং তোমাদের তরফ থেকেও আমি দেখেছি যে আবেদন করা হচ্ছে যাতে শান্তিপূর্ণ সমাবেশ হয়। যদি এর মধ্যে কেউ কোনো রকম ভাবে কোনো প্ররোচনা দেয় বা কোনো হিংসাত্মক কার্যকলাপ করে তাহলে তার দায় কে নেবে? তার দায় নেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যদি বিশৃঙ্খলা সৃষ্টির সিঁড়ি তৈরি করে কেউ, সেটা এই পশ্চিমবঙ্গের শাসক দল করবে। তাই এই যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির তৈরি করে বা আমাদের ওপর কোনো রকম কোনো আক্রমণ হয়, তার দায়িত্ব একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবে। আমি অন ক্যামেরায় বলে গেলাম। মোহাম্মদ সেলিম তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে 14ই আগস্ট যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল সেখানে সেই সময় কোথায় ছিল এই ছাত্র সমাজ? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, মোহাম্মদ সেলিম তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে বলো, আমি 7 দিন ধরে কোন রকম কোন নিউজ, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ শুনতে পেয়েছি। আমি 7 দিন ধরে আমি কোন রকম কোন নিউজ দেখার সুযোগ পাইনি, তাই আমি বিষয়ে কিছু বলতে পারছি না দিদি। ও তার মানে আরজিকর কাণ্ডের যা ডেভেলপমেন্ট হয়েছে না হয়েছে সেগুলো তুমি জানো না? আমি সব বিষয়ে খবর রাখছি। আপনি জানেন একটা বৃহত্তর আন্দোলন আমরা কালকে নামছি, সেই কারণের জন্য প্রচুর পরিমাণে কাজ থেকে থাকে এবং পুলিশের প্রচন্ড চাপ রয়েছে। আমরা বাড়িতে থাকতে পারছি না, তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে হুমকি থ্রেট কল করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা প্রচন্ড ব্যস্ত থাকার কারণে ফোনটুকু কারো ধরতে পারছি না। আমি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যদি শুনতে পারতাম কি বলেছেন আমি শোনাচ্ছি, এক্ষুনি শোনাচ্ছি। মোহাম্মদ সেলিম কি বলেছেন এক্ষুনি শোনাচ্ছি। ডেফিনেটলি তুমি এত ব্যস্ত আছো, তোমাকে এটা শোনানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। একটু প্লিজ হোল্ড অন। মোহাম্মদ সেলিমের বক্তব্যটা একটু শোনাবো। তাই কোথায় ছিল তারা? এখন বলছে যে ডাক দেয় তারা প্রতিদিন। আজ 14 তারিখে রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ নামলেন সর্বত্র। কোথায় শুনেছে ছাত্র সমাজ? কোথায় শুনেছে ছাত্র সমাজ? তখন কোথায় ছিল এদের আওয়াজ? এই বিজেপির কর্মসূচির আগে পর্যন্ত এবং লাশ খোঁজার আগে পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর কেন্দ্রের কোন স্টেটমেন্ট করেছেন? কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত হাসপাতালে চিকিৎসকরা প্রাইভেট হোক সরকারি হোক কর্মবিরতি পালন করলেন। আইএমএ কল দিল, ইন্টারন্যাশনাল সংস্থাগুলো কল দিল, গোটা বিশ্বের যেখানে যেখানে ভারতের মানুষজন আছেন এবং চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই প্রতিবাদ করছেন। সেখানে দাঁড়িয়ে কেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রে এখন বিজেপি বলছে আন্দোলনের কথা কেন করলেন না?
শুনলে শুভঙ্কর? হ্যাঁ শুনলাম। তো এই বিষয়ে আমি যেহেতু কোনো রাজনৈতিক মন্তব্য আমি করব না, তা আমি শুধু মোহাম্মদ সেলিম বাবুকে এইটুকু বলতে চাই, এই যে কল আমরা দিয়েছি এটা বাংলার ডাক। যে ভয়ঙ্করভাবে আরজি করে যে ইনসিডেন্টটি হয়েছে, যে বোনটিকে খুন করা হয়েছে, এই ইনসিডেন্টের পরে পুরো বাংলা চাইছিল আমরা এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামি। কারণ তাই সেই কারণের জন্যেই আমরা সিদ্ধান্ত নিই যে সবাই যখন সিদ্ধারা বিক্রি করেছে, কিন্তু আমরা সিদ্ধারা এখনো বিক্রি করিনি। তার প্রুফ আমরা সবার সামনে রেখেছি। আমরা ছাত্র সমাজ এই পথে নেমেছি সরকারের বিরুদ্ধে। কোন রাজনৈতিক দল চাইলে এই ধরনের আন্দোলন করতে পারতো না, সেটা আপনারা বুঝতে পারছেন। শুভঙ্কর, অনেক ধন্যবাদ। তুমি অনেকটা সময় আমাদের দিয়েছো। এই তোমার এই ব্যস্ততা, যে ব্যস্ততার মধ্যে তুমি নিউজ অবধি ফলো করতে পারোনি, তার মধ্যে তুমি এতটা সময় আমাদের দিলে, সত্যি সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে সুভাষিসের কাছে আসবো। এই তো বিজেপি ঠিক ছাত্র নেতা ধরেছে, বিজেপির নেতা এরকমই দরকার আছে, নাহলে বিজেপি দল করবে কেন? সেটা হলো 9 তারিখে ঘটনা ঘটলো, সারা বাংলা, সারা ভারতবর্ষ, পৃথিবীর অনেক বড় বড় শহরগুলোতে উত্তাল হয়ে গেল আন্দোলনে এবং চোখের জলে। সেখানে মানে এতদিন দেখা যায়নি, হঠাৎ করে 27 তারিখে ডাক দিয়েছে ছাত্র সমাজের নামে। কতটা কাপুরুষ হলে নিজেদের ফ্ল্যাগে জোর নেই, সেই জন্য এই ইমোশনটাকে কাজে লাগাচ্ছে ট্রান্সফার করার জন্য ভোটিং বক্সে তাদের এই ইমোশনটাকে। আমি ধিক্কার জানাই যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। আজকে সেই রক্তক্ষরণকে রাজনৈতিক কাজে ইউজ করছে এবিভিপি। মৌপিয়াদি ওই দেখবে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় দেখতে পাই কোনো একটা কন্টেন্টের ভিডিও পোস্ট করে তাদের লেখা থাকে না, আমি মনে হয় ভুল ভিডিও ডাউনলোড করে ফেলেছি। এই শুভঙ্করের কথা শুনে মনে হলো যে ও অরাজনৈতিক বলে যে সংগঠনটা করে, ও ভুলভাবে একটা অরাজনৈতিক সংগঠনে জয়েন করেছে। খুব নির্দিষ্টভাবে একদম খুব সঠিক কথা। 14ই আগস্ট থেকে শুরু করে সম্পূর্ণ জায়গায় সর্বত্র আন্দোলনে মানুষের পাশে থাকার কোথাও উনি ছিলেন না, কোথাও এদেরকে দেখা যায়নি। ওই বাংলার মানুষ নাকি ওদেরকে বলেছেন এই আন্দোলন করতে, ওদেরকে এই পার্সোনালি SMS গুলো কীভাবে পাঠিয়েছে সেগুলো একটু দেখালে ভালো হয়। কিন্তু যেটা চিন্তার ব্যাপার, যেটা উদ্বেগের ব্যাপার, শুভেন্দুবাবু বলেছেন যে গুলি চললে তার দায় সরকারের। পুলিশ আজকে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে প্ররোচনা দেওয়া হতে পারে, পুলিশকে বাধ্য করা হতে পারে। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে ছদ্মবেশে উস্কানির ছক থাকতে পারে। উদ্বেগের কারণ এখানে যে কোথাও গিয়ে এই গোটা ঘটনাকে ডাইলিউটেড করার জন্য অন্য একটা কোনো অনবহিত ঘটনা ঘটিয়ে ঘটনা ডাইলিউটেড করার চেষ্টা নয় তো? শুধু তাই নয়, আপনিও যে সময় দাঁড়িয়ে আপনি বিজেপিতে জয়েন করেন, আপনি, আমার মনে আছে যে সেই সময় আমার সঙ্গে প্রথম আপনার যে টেলিফোনে যে কথোপকথন হয়েছিল, সেখানে আপনি বলেছিলেন শীতলকুচি আপনার টার্নিং পয়েন্ট। শীতলকুচিতে আমরা দেখেছিলাম কি হয়েছিল এবং রাজনৈতিক মহলে সেটা কি ভয়ঙ্কর একটা প্রভাব ফেলেছিল, যেটা আপনি চাক্ষুষ করেছিলেন। আপনি সেই সময় SP ছিলেন সংশ্লিষ্ট জেলার। তো আমার এখানেই প্রশ্ন যে আগামীকালের ঘটনা নিয়ে যে জোড়া ভিডিও সামনে আসছে, বা পুলিশ বলছে যে তাদের কাছে ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে যে হিংসাত্মক ঘটনা ঘটানো হতে পারে, জঙ্গি আন্দোলনের সম্ভাবনা থাকতে পারে, প্ররোচনা থাকতে পারে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো দেখুন, আমি তো একজন পুলিশ কর্তা ছিলাম। আমি অ্যাজ এ ল অ্যাবাইডিং সিটিজেন এবং একজন পুলিশ কর্তার যে দৃষ্টিভঙ্গি থেকে এটাই বলতে পারি যে পুলিশ অবশ্যই তার কাজ করুক। পুলিশ তার যেটা কপি বুক স্টাইলে যেটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে পুলিশের যা যা করার ক্ষেত্রে আইন তাকে যা পারমিট করেছে সেভাবে নিশ্চয়ই পুলিশ কাজ করবে। ছাত্রদের আবেগ বা সাধারণ মানুষের যে আবেগ আছে সেই দিয়ে যে আন্দোলন তৈরি হয়েছে, বা এই যে সবথেকে বড় কথা যে 3টে বিষয় আছে। একটি হচ্ছে ঘটনা ঘটা, ঘটনার সাথে পরে কিছু আফটার এফেক্ট, এবং তার সাথে এখন যে আন্দোলন। আমাদের দলগতভাবে কিছু যে আন্দোলন সেটা অন্য ফোরামে আমরা যেভাবে করার সেটা করছি। একটা কথাই বলতে চাই, সবার আগে আপনাদের নেতারা থাকবেন কাল। আমি একটা কথাই বলি যে আমি শেষ করে নিই। সবার আগে আমাদের প্রথম এবং ফরমোস্ট দাবি হচ্ছে সেই ঘটনার সঠিক তদন্ত হয়ে যাতে অপরাধী সাজা পায় এবং সেই দোষী, মানে এই দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সেটা আপনার দাবি নয়। আমি শেষ করে নিই। তো এই ঘটনাটি যে আমাদের নির্ভয়া বা অভয়া যাই বলুন না কেন, হ্যাঁ, তিনি যেন তার আত্মা শান্তি পায়, তখনই পাবে। এবং এই যে পুরো একটা সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধে কিন্তু লড়াই আমরা চাই। এই ধরনের সিস্টেম যতগুলো বলি, যতগুলো অভিযোগ উঠেছে, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যে দাবির প্রসঙ্গ উঠেছে একটা কারণেই, এই যে প্রথম থেকে যে আমি বললাম যে পুলিশ এবং যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই যে ঘটনাগুলো ঘটিয়েছে,
যেহেতু উনি ওই দপ্তরেরই আমি পরিষ্কার বলি যে আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করছি যে মানে ওই ছাত্র সমাজের যে আছে শুভঙ্কর, সে মানে বাংলাদেশের নিউজ দেখতে না, তার জন্য পশ্চিমবঙ্গে যে নিউজ চ্যানেলগুলো দেখতে পায় না, তার জন্য বাংলাদেশের যে যেইভাবে ঘটনাগুলো করা হয়েছে বাংলাদেশের মতো শাসক দল কেন ভয় পাবে? একটা রাজনৈতিক দল দেউলিয়া না হলে নিজের পতাকা কেউ ছাড়ে না। আমরা তৃণমূল ছাত্র পরিষদ করেছি, তার আগে ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ করেছি। আমরা পতাকা মানে আমাদের কাছে মায়ের সমান, পতাকাকে যে সম্মান দেয় না তার আবার আন্দোলন আন্দোলন হয়েছে তখন কোন ব্যানারে হয়েছে? না যখন নন্দীগ্রাম আন্দোলন হয়েছে, আমি আবারও বলছি একটা অরাজনৈতিক আন্দোলন হয়েছে, বহু মানুষ গেছে, সেখানে রাজনৈতিক দল যেতে পারে, কিন্তু আমি রাজনৈতিক ছাত্র সমাজ রাজনৈতিক আন্দোলন রাজনীতি করে সরাসরি রাজনীতি করবে, আমার কথা সেটা লুকিয়ে চলা করে গেছে। আমি একটা লাইন বলি, আগামীকাল আমরা শুধু চাইবো যে এই রাজনৈতিক ডামাডোল রাজনৈতিক চাপানুতরের মধ্যে আগামীকাল যে কর্মসূচি হতে চলেছে, যারাই করুন, যেভাবেই করুন, যাই তার লক্ষ্য উপলক্ষ্য থাকুক না কেন, যেন শান্তিপূর্ণভাবে সমস্তটা মেটে। কারণ একটা নৃশংস ঘটনা, মর্মান্তিক ঘটনা, তার প্রতিবাদ স্বরূপ সেখানে কোনো রকম আর অনভিপ্রেত ঘটনা সেটা আমরা দেখতে চাই না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।